This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিল্লির দিল কি বলছে এই মুহূর্তে জানতে চায় গোটা দেশের মানুষ, কারণ যে দিল্লিতে বসে গোটা দেশ শাসন করছে বিজেপি, সেই বিজেপির দখলে ছিল না দিল্লি, আর সেই দিল্লি কি এবার বিজেপি নিজেদের দখলে রাখতে চলেছে, কারণ ট্রেন্ড এখনো পর্যন্ত সেটাই বলছে। বুথ ফেরত সমীক্ষায় কি তাহলে মিলে যেতে চলেছে? চলুন চটপট এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লি থেকে নাম্বার কি আসছে, কে কোথায় কত আসনে এগিয়ে রয়েছে, চটপট এই মুহূর্তে আমাদের টিভি9 বাংলার গ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে বাস সরাসরি দিল্লি থেকে এসছে, যে বাস সরাসরি দিল্লি থেকে একেবারে টিভি9 স্টুডিও এসে পৌঁছেছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। কত আসনে বিজেপি এগিয়ে রয়েছে, বাসে করে কি নম্বর এলো, আপ কত আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এবার খাতা খুলতে পারলো কি না, এখনো কংগ্রেস খাতা খুলতে পারেনি, 43টা এগিয়ে রয়েছে বিজেপি। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে এই মুহূর্তে 27টি আসনে। দিল্লি থেকে সেই বাস এলো এবং নম্বর টিভি9 বাংলা দর্শকদের তো জানালো, কিন্তু কি কি কারণ এক্ষেত্রে কাজ করলো, এই যে বিজেপি ম্যাজিক ফিগার টপকে এতটা এগিয়ে যেতে পারলো, এর পিছনে কি কি কারণ রয়েছে সেটাই তো আলোচনার বিষয়। এই মুহূর্তে নিউজ রুমে তো আমরা নজর রাখবই। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি রাজার কাছে জানতে চাইবো, রাজা এক্ষেত্রে কারণ কি? আম আদমি পার্টির যে গায়ে কালিমা লেগেছে, যে দুর্নীতির দাগ লেগেছে সেটা, নাকি বিজেপি নিজেদের যে জনমোহিনী প্রকল্পগুলো সামনে রাখতে পেরেছে এবং আম আদমি পার্টির যা যা সমস্যা রয়েছে, যা যা দুর্নীতি রয়েছে সেটা সামনে রাখতে পেরেছে বলে তোমার কি মনে হচ্ছে, কি কারণ? দেখো, প্রাথমিক পর্যায়ে এখনো পর্যন্ত এটাই বলা ভালো যে প্রেস্টিজ ফাইটটা বিজেপির দিক থেকে ছিল। তার কারণ হচ্ছে কেন্দ্রে হ্যাট্রিক করে দিল্লিতে কিছুই করতে না পারা বারবার বিধানসভা ভোটে, এটা কিন্তু বিজেপির কাছে অত্যন্ত বিড়ম্বনার ছিল। বিশেষ করে ব্যক্তি নরেন্দ্র মোদীর পক্ষেও ছিল, যে গোটা দেশে তিনি ঝড় বইয়ে দিতে পারেন, কিন্তু তার নেতৃত্বে কিছুতেই দিল্লিতে সরকার গঠন করা যায় না, গঠন করতে পারেনি বিজেপি। ফলে এখানে না বিজেপি কততে এগিয়ে বা কিভাবে সরকার গড়বে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বিজেপি সরকার গড়তে চলেছে। যদি এটা ট্রেন্ড হয়, এখন যেটা দাঁড়িয়ে আছে, যদি কোনো বিরাট পরিবর্তন আর না হয়, অঘটন কিছু না হয়, তাহলে বিজেপি সরকার গড়বে। এবং ঠিক উল্টো দিক থেকে আপের এই যে হ্রাস পাওয়া বা কমে যাওয়া বা নেমে যাওয়া, এটাও কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। তার কারণ আপকে কিন্তু তার বেশির শক্তি ক্ষয় করতে হয়েছে শেষ 10 বছর ধরে শুধু বিজেপির সঙ্গে সংঘাতে এবং লড়াইয়ে। কখনো চিফ সেক্রেটারির বাড়িতে তল্লাশি, কখনো উপমুখ্যমন্ত্রী জেলে গেছেন, কখনো খোদ মুখ্যমন্ত্রী জেলে গেছেন। আবগারি দুর্নীতি, যে দুর্নীতির তদন্ত বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি, সেই জন্য সুপ্রিম কোর্ট বিরক্ত হয়ে মনীষ সিসোদিয়াকে ছেড়ে দিয়েছিলেন অগাস্ট মাসে 2024-এর। সঞ্জয় সিং ছিলেন তাদের সাংসদ, তিনি তার আগেই জামিন পেয়ে গিয়েছিলেন। কেজরিওয়াল জামিন পেয়েছেন। প্রশ্নটা হচ্ছে যে যারা বড় বড় মাথা ছিলেন তাদেরকে দুর্নীতির ইস্যুতে যেতে হয়েছিল জেলে, কিন্তু সেই তার বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি, তারা জামিন পেয়েছেন। কিন্তু রেজাল্টের ট্রেন্ড যা বলছে যে লড়াইয়ে তারা কখনো 200 এগিয়ে থাকছেন, 200 পিছিয়ে থাকছেন। যেমন আতিশি, তার গায়ে সরাসরি কোনো দুর্নীতির দাগ নেই, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী ছিলেন কেজরিওয়ালের অনুপস্থিতিতে। তিনি কখনো 200 ভোটে এগিয়ে যাচ্ছেন, কখনো 200 ভোটে পিছিয়ে যাচ্ছেন। এই 3-4টে যারা প্রাইম ফেস, তারা লড়াইয়ের মধ্যে আছেন অবশ্যই। কিন্তু তুমি যদি উল্টো দিকে দেখো, বিজেপির যে উত্থানটা, সেটা কিন্তু এবার সব থেকে রিমার্কেবল। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে গোটা দেশ হ্যাট্রিক করেও, যেটা সেন্টার মানে আমাদের রাজধানী হচ্ছে গোটা দেশের রাজধানীর, গোটা দেশের একেবারে নিউক্লিয়াস মানে নার্ভাস সিস্টেম বলতে পারে, সেখানে যদি বিজেপি এতদিন কিছু না করে থাকতে পারে, সেটা বিজেপির কাছেই বরং ছিল প্রেস্টিজ ফাইট। এইটা এবার বিজেপি এই প্রেস্টিজের লড়াইয়ে অন্তত এখনো পর্যন্ত যা ট্রেন্ড বলছে জিততে চলেছে। এবং 27 বছর পর যদি বিজেপি ক্ষমতায় আসে, সেটা নরেন্দ্র মোদীর মুকুটে একটা বিরাট পালক তিনি করে দেখাতে পারছেন, এটা ধরে নেওয়া হবে। উল্টো দিক থেকে ইন্ডি জোটের মধ্যে এই যে ভাঙনের খেসারত দিতে হলো দিল্লি। দেখো, এরা বিধানসভা ভোট, লোকসভা ভোট এরকম করে আলাদা আলাদা করে দেখছেন অপোজিশনরা। বিজেপিকে হটানো যদি উদ্দেশ্য হয়, তাহলে রাজ্যভিত্তিক আর কেন্দ্রের ক্ষেত্রে, মানে যখন সাধারণ নির্বাচন হচ্ছে, অ্যাসেম্বলি ইলেকশন এবং জেনারেল ইলেকশন যখন
মানে কেন্দ্রের সরকার গড়ার জন্য ইলেকশন হচ্ছে, দুটোর স্ট্র্যাটেজি এত আলাদা হলে চলবে না। দিল্লিতে যদি এই যে তুমি ধরো নিউ দিল্লি, সেখানে শীলা দীক্ষিতের ছেলেকে কংগ্রেস দাঁড় করিয়ে দিয়েছে। এবার যাই হোক, তিনি তো কিছু ভোট কাটবেন, ফলে তিনি তার ভোট কাটার ওপরে কিন্তু নয়াদিল্লির এই সিটটার রেজাল্ট ডিপেন্ড করে যাবে। সেটা যত কম সংখ্যক ভোটই হোক না কেন, কিছু ভোট তো তিনি কাটছেন সন্দীপ দীক্ষিত। ফলে এই যে মনোমালিন্য, এইটা জনতার কাছে কোথাও একটা স্ট্রাইক করে থাকতে পারে দিল্লিবাসীর কাছে, যে তোমরা বলছো বিজেপিকে হটানোই যদি পয়লা নম্বর বিষয় হয়, তাহলে তোমরা এখানে আবার লড়ছো, মানে আলাদা আলাদা হয়ে লড়ছো, তোমরা জোট করে লড়তে পারতে। আমি জানি না। আর একটা বিষয় দেখো, দুর্নীতির ইস্যুতে তৃণমূল কংগ্রেসকেও ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে। এখনও এটা খুব বড় করে বলার সময় আসেনি, কিন্তু যারা এটা বিশ্বাস করেন যে দুর্নীতিটাও কেজরিওয়ালদের বিরুদ্ধে গিয়েছে দুর্নীতির অভিযোগ, তারা অন্তত এই যুক্তিটা এখন খাড়া করতেই পারেন যে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা তো রাজা আসবেই, দুর্নীতির প্রসঙ্গ তো আসবেই, কারণ আম আদমি পার্টি এমন একটা আঞ্চলিক দল যাদের উত্থানই হয়েছিল, তারা বারবার করে নিজেদের স্বচ্ছতাকে সামনে রেখেছিল যে আমরা ক্লিয়ার, আমাদের কিছু নেই। সেখানে যখন দুর্নীতি ঢুকলো, সেটা ইস্যু হবে না? দেখো, শুধু দুর্নীতি নয়, আম আদমি পার্টির একটা রূপকথার উত্থান হয়েছিল। ভারতে এর আগে কোনো রাজনৈতিক দলের এত অল্প সময়ের মধ্যে এই রকম একটা এটা না কোথাও ওই রূপকথায় হয়। বাস্তবে একটা লোক যে মাফলার ম্যান নাম হয়ে গেল, সে মাথায় আমজনতার মতো করে ফেটকি করে মাফলার পরে দিল্লিতে যেখানে যাচ্ছে, হ্যাঁ, সেখানে ঝড় তুলে দিচ্ছে। হঠাৎ একটা লোক ওই আন্নার আন্দোলনের পরে যে সময়টা হলো শীলা দীক্ষিতের সরকারকে হারিয়ে, ওই ফেজটা ছিল ভারতের ইতিহাসে একটা রূপকথার, ইন্ডিয়ান পলিটিক্সে একটা রূপকথার ইতিহাস। এত সুইফট উত্থান, ফলে তার কাছে প্রত্যাশার লেভেলটাও সেই রকমই ছিল। অন্য দলের গায়ে দুর্নীতির ধাব্বা লাগা বা ছাপ পড়া এক অর্থ, আপের গায়ে দুর্নীতির ছাপ পড়া আর এক অর্থ। যদিও আপ হেন কোনো চেষ্টা করেনি তার থেকে বেরিয়ে আসার। এবং ওই যে বললাম যে যেমন ধরো বিদ্যুৎ ফ্রি, জল ফ্রি, দিল্লিতে সরকারি স্কুল ব্যবস্থার মানোন্নয়ন, আবার সেইখানেই অভিযোগ উঠছে যে সেই শিক্ষা ব্যবস্থার রথী মহারথীদের কাছ থেকে ধার নিয়ে বা কিছু টাকা নিয়ে মেয়েকে কানাডায় পড়তে পাঠিয়েছিলেন মনীষ সিসোদিয়া, উপমুখ্যমন্ত্রী। এটাও তার বিরুদ্ধে অভিযোগ ছিল। আমরা এবার কি দেখলাম, আপ কোথাও নিজেদেরকে ধরে রাখতে পারলো না, তাদের বন্ধুত্বটাই ধরে রাখতে পারলো না। প্রচারে কিন্তু মনীষ সিসোদিয়া এবং কেজরিওয়াল তারা মানে ওরা কিন্তু আলাদা আলাদা ছিলেন, যুগ্ম লড়াইটাও দিতে পারেননি। হ্যাঁ, ইনি বলছেন উনি জিতবেন, উনি বলছেন উনি জিতবেন, কিন্তু কোথাও তাদের মধ্যেও ফাটল এসে গেছে। প্লাস যে আপ শুরু করেছিল যোগেন্দ্র যাদব, যে আপ প্রথম শুরু হয়েছিল যাদেরকে নিয়ে আশুতোষ, এই ফেসগুলো কালে কালে আলাদা হয়ে গেল। কেজরিওয়ালের সঙ্গে তার যারা ক্লোজ এডস, তারা এই 2 বছর 4 বছর পরই কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। হ্যাঁ, একেবারে রাজা, আমি আসবো তোমার কাছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুমি এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে জানালে। বিজেপি নেতা শেহনাজ হোসেনের বক্তব্য আমাদের কাছে এসেছেন। শেহনাজ হোসেন কি বলছেন শোনা প্রয়োজন। मोदी के गारंटी की जीत है, हर जगह मोदी मोदी हो रहा है, पूरे देश में हो रहा है। अरविंद केजरीवाल का जो ढोंग था वो 11 साल में लोगों ने पहचान लिया कि वो आम आदमी कभी नहीं थे, इनकम टैक्स कमिश्नर थे, आम आदमी का भेष बना के आए थे और उसको पूरी तरह भारतीय जनता पार्टी ने एक्सपोज किया। भारतीय जनता पार्टी दिल्ली में बहुत भारी बहुमत से सरकार बनाने जा रही है।